একবার দিলে তো হচ্ছে, কিন্তু সবুজ হয়ে থাকতেছে সবসময়। এটা সমস্যা নয়, কিন্তু হচ্ছে একবার দিলে। কিভাবে বুঝবো? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিন। আমরা শুরু করবো আমাদের আজকের ক্লাস। হোপফুলি সবাই ভালো আছেন। এর আগে আপনাদের একটা ক্লাসের পরিবর্তে আপনাদের একটা মেগা এক্সাম নেওয়া হয়েছিল। মাঝে মধ্যে আমরা মেগা এক্সাম নিব এবং সেগুলো আগ থেকেই মিনিমাম একদিন আগে আমরা জানিয়ে দিব। তো সবকিছু দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিক আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আমরা শুরু করবো। আজকে আমাদের সমাজের উপর মোট 3টা ক্লাস হবে। ক্লাস হচ্ছে আমাদের সমাজের ক্লাস পর্ব 1, হ্যাঁ, আর এরপর আরো ক্লাস হবে। হোপফুলি আমি আপনাদেরকে প্রথমেই ভয়েস নাইস সাউন্ড কমেন্টগুলো তো পড়বা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই কি জয়েন করছেন? সবাই একটু শুরু করেন। আপনারা একটু যারা আজকের ক্লাসটা করবেন, আমি আপনাদেরকে 1 মিনিট আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করলে আপনারা কি রাখবেন? যারা আজকের ক্লাসটা যারা করবেন, আমি যদি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি তাহলে কি আপনারা রাখবেন? রাখা যাবে? সম্ভব বলেন। রিকোয়েস্ট রাখা কি সম্ভব হবে আপনাদের পক্ষে? আচ্ছা, তো রিকোয়েস্টটা হচ্ছে যে আপনারা সমাজের উপর মিনিমাম 3টা ক্লাস হবে। আমি কথা দিচ্ছি যে এই 3টা ক্লাস, মানে রিকোয়েস্টটা হচ্ছে যে এই 3টা ক্লাস লাইভে করবেন। এই 3টা ক্লাস কোথায় করবেন? লাইভে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। 3টা ক্লাস। এখন ধরেন আপনি বুঝতেছেন সমাজে ধরেন আমি আমার ক্লাসে ধরেন আমি 100% এফোর্ট দিলাম বা 100% আপনাকে বুঝালাম। আপনি সেখান থেকে আপনি নিশ্চিত থাকেন আপনি 100% বুঝবেন না। আমি পড়াচ্ছি, হয়তো আমার সেকেন্ড লেকচারে গিয়ে অনেক জিনিস আছে আপনি বুঝলেন না। ধরেন ফার্স্ট লেকচার আপনি 100তে 100 বুঝছেন, কিন্তু সেকেন্ড লেকচার আপনি দেখলেন যে আপনি সেকেন্ড লেকচারে গিয়ে আপনি 170% বুঝছেন। আমরা অনেকেই যে কাজটা করি সেটা হচ্ছে বুঝি নাই বাদ, আর ক্লাস করতেছি না। এই কাজটা করবেন না। আপনি কম বুঝেন, সমস্যা নেই, কিন্তু আপনি 3টা ক্লাস করেন। ধরেন প্রথম ক্লাসে 100% বুঝছেন, সমস্যা নেই। দ্বিতীয় ক্লাসে 70%, সমস্যা নেই। এরপরের ক্লাসে 60%, সমস্যা নেই। কিন্তু দেখেন আপনি বুঝছেন, অর্থাৎ আমি যদি এটাকে যদি টোটাল আমি যদি বলি যে 300% আমি ক্লাসে দিলাম, তাহলে আপনি খেয়াল করে দেখেন সেখান থেকে আপনি কত পার্সেন্ট বুঝছেন। আপনি সেখান থেকে কত পার্সেন্ট বুঝছেন? অনেক বুঝছেন। এখন আপনি যদি সমাজ বুঝতে গেলে আপনি 50 মানে সমাজ বুঝতে গেলে আপনি 4 ভাগের 3 ভাগ বুঝবেন, 1 ভাগ বুঝবেন। এটা খুব স্বাভাবিক, খুবই নর্মাল। এটা কিন্তু অ্যাবনর্মাল কিছু না। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা পড়তেছি, আমরা বুঝি নাই বাদ। মানে 2 নম্বর ক্লাসে গিয়ে বুঝতেছি না, 3 নম্বর ক্লাস আর করলামই না, প্রথম ক্লাসে একটু বুঝলাম। এইটা করবেন না। কম বুঝেন, সমস্যা নেই, কিন্তু আপনি 3টা ক্লাস করেন, আপনি কম বুঝেন। আমি আপনাকে যা পড়াবো আপনি তাই সবকিছু বুঝবেন এরকম না। তো আপনি 3টা ক্লাস লাইভে করবেন। লাইভে করার পর ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার সমাজের যে ভয় সেটা দেখবেন যে অনেক অনেক সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিতে পারছি। আমি কি বুঝাইতে পারছি? তো একটু 3টা ক্লাস লাইভে করবেন, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তাহলে ইনশাল্লাহ আপনার সমাজ শেখানোর দায়িত্ব সেটা আমি নিলাম। তো ধৈর্য ধরে করতে হবে, যেহেতু একটা টপিকের উপর 3টা ক্লাস, বুঝতে পারতেছেন। তো চলেন আলোচনা শুরু করি, কথা আর না বাড়াই। আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে মন রূপ মাঝি। হ্যাঁ, এটা একটা শব্দ, মন রূপ মাঝি। আচ্ছা, মন রূপ মাঝি এটাকে একসাথে কি বলা যায় বলেন তো? এটাকে একসাথে বলা যায় যে মন মাঝি, তাই না? মন রূপ মাঝি, এটাকে আমরা একসাথে বলতে পারি, এটা হচ্ছে মন মাঝি। এখন এই যে দেখেন এখানে যে বড় যে বাক্যটা, এই যে বড় এই বাক্যটা,
এই বাক্যটাকে বলে, এটা হচ্ছে ব্যাস বাক্য। কি বাক্য? এটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য ছাড়াও ব্যাস বাক্যের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। কথা কি বুঝছেন? কি বাক্য? বিগ্রহ বাক্য। আর এই যে ছোট যেটা যেটা তৈরি হয়, এটা হচ্ছে সমস্ত পদ। এটাকে সমাসবদ্ধ পদ বলে, জিনিসটা একই। এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে বুঝতে পারছেন বেসিক জিনিস, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য আর সমস্ত পদ। এই 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 দুটা টার্ম আপনাকে বুঝতে হবে। এখন এই যে দেখেন, এই যে এখানে মন, এটা পূর্বে আছে, এই জন্য এটাকে বলা, এটা হচ্ছে পূর্বপদ। কি পদ? পূর্বপদ। আর এই যে মাঝে, এটা পরে আছে, এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে পরপদ। তো পরপদ ছাড়াও পরপদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উত্তরপদ। কি পদ? উত্তরপদ। বুঝছেন? তাহলে পূর্বপদ হচ্ছে যেটা পূর্বে থাকে, শুরুতে থাকে, আর পরপদ হচ্ছে যেটা পরে থাকে বা উত্তরপদ। এখন সমাসে পদের অর্থের প্রাধান্য পায়। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি মা বাবা, এখন এই মা বাবা বলতে আপনি খেয়াল করে দেখেন, আমি যখন বললাম মা বাবা, তখন এই মা বাবা বলতে কিন্তু মাকেও বুঝায়, বাবাকেও বুঝায়। দেখেন এইখানে দুই পদের অর্থ প্রদান, মানে এখানে উভয় পদ প্রধান। উভয় পদ মানে কি? দুই পদ, মানে এখানে দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, তাই না? কিন্তু দেখেন যখন আমি বলি মন মাঝি, তখন আপনি খেয়াল করে দেখেন, মন মাঝি বলতে এখানে কিন্তু মনকে বুঝাচ্ছে না। বলেন তো, মন মাঝি বলতে কি মনকে বুঝায় না মাঝিকে বুঝায়? বলেন, এখানে কি মনকে বুঝায় অর মাঝিকে বুঝায়? অবশ্যই মাঝিকে বুঝায়। তাহলে দেখেন এখানে কিন্তু পরপদের প্রাধান্য পাচ্ছে। বুঝছেন? তাহলে দেখেন এখানে উভয় পদ, এখানে পরপদ। কথা কি বুঝছেন? আবার খেয়াল করে দেখেন, ধরেন আমি আরেকটা সমাস লিখলাম, খেয়াল করেন ভালো করে, এই জিনিসগুলো ভালো করে বুঝেন। ধরেন আমি আরেকটা সমাস লিখলাম, সমাসটা হচ্ছে ধরেন পঞ্চগড়। এখন এই পঞ্চগড়, এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে পাঁচকেও বুঝায় না। দেখেন এই পঞ্চগড়ের পাঁচকেও বুঝায় না, গড়কেও বুঝায় না। পঞ্চগড় মানে জেলা। এই যে দেখেন এখানে নতুন একটা অর্থ তৈরি হয়েছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে তৃতীয় পদ, মানে অন্য পদ। অন্য পদ বা এটাকে বলা হয়, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে কোন কোন সমাসে তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রদান হয়। কোন কোন সমাসে পূর্ব পদের অর্থ প্রদান হয়। কি হয়? পূর্ব পদের অর্থ প্রদান। যেমন খেয়াল করেন, আমি বললাম যে উপকণ্ঠ। এখন এই উপকণ্ঠ, এখানে উপ মানে হচ্ছে সমীপে, সমীপে। এখন উপকণ্ঠ মানে কিন্তু কণ্ঠকে বুঝায় না, না, কণ্ঠের সমীপে। তাহলে এখানে সমীপে, এই উপ, এটা সমীপে অর্থ দিচ্ছে, অর্থাৎ পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে। তাহলে কিছু কিছু সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়, কিছু কিছু সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়, কিছু কিছু সমাসে অন্য পদের অর্থের প্রাধান্য পায়। এখন কোনটাতে কোন পদের অর্থ প্রাধান্য পায় সেটা আরো পরে শিখবো। সেটা কি? সেটা আরো পরে শিখবো। আচ্ছা, তাহলে আমার মনে হয় এই যে বেসিক যে আলোচনাটা, এই আলোচনাটা কি আপনারা কি বুঝছেন? বেসিক আলোচনাটা কি আপনারা বুঝছেন? ভাই আমার প্রচুর জ্বর, ঠিক মতো বসতে পারছি না, আজকের ক্লাসটা রেকর্ডেড করলেই সমস্যা হবে। করে নিন, যদি একান্ত প্রবলেম হয় তাহলে রেকর্ডেড করে নিন, সমস্যা নেই। কিন্তু রেকর্ডেড হলেও ক্লাসের যেই দিন যেই ক্লাস নেই, ওই দিন এই ক্লাস শেষ করে ফেলবে। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এক মিনিট একটু বলেন তো, আমাদের ক্লাসের কোয়ালিটি নিয়ে একটু বলেন তো। মানে কোয়ালিটি বলতে এই যে লাইটিং কোয়ালিটি, স্টুডিও সেট আপ। আপনারা তো অনলাইনে অনেক জায়গাতে মানে ক্লাস করেন বা অনেক কোর্সে অনেক জায়গাতে থাকে না যে লাইটিংটা খুবই বাজে, তারপর হচ্ছে ক্যামেরা নাড়াচাড়া করে, কাঁপে, সাউন্ড কোয়ালিটি ঠিক নেই, মানে সবকিছু মিলে মানে আমাদের যে ক্লাসরুম যে সেট আপ বা যে স্টুডিও আপনারা যেভাবে ক্লাস করছেন, এটা আপনাদের কাছে মানে কেমন লাগবে? মানে পাল্টার জন্য না, মানে যেটা অনেস্টলি সেটা বলেন, তাহলে আমি বুঝবো আর কি যে আসলে আমাদের ইয়েটা ঠিক আছে কিনা। কজ এটা প্রতিনিয়ত এটা আপডেট করা হয়। যদি কোনো প্রবলেম আপনার চোখে ধরা পড়ে তাহলে বলেন, আমি সেটাও আপডেট করব। মানে সব ঠিক আছে কিনা। মানে আপনি অনলাইনে অন্যান্য আরো যে জায়গাতে যেই স্যারের কাছে যে কোর্সে করছেন, আমাদের মানে আমাদের স্টুডিও সেট আপটা, আমাদের ক্লাসের কোয়ালিটি সেটা কেমন লাগে? মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে। ব্যাকরণটা কোন পদের অর্থে প্রাধান্য পায় সেটা পরে 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 আপাতত যেটা বুঝেছি এটা বুঝেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে ফর্সা লাগতেছে। আচ্ছা, আমাকে ফর্সা লাগা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে সবকিছু আসলে ক্লিয়ার আছে কিনা, কতটুকু ক্লিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, সাউন্ড সেট আপ, ওকে। আচ্ছা, ঠিক আছে। বিদ্যাবাড়ি থেকে 1000 গুণ ভালো না, বিদ্যাবাড়ির লাইটিংও অনেক ভালো, মানে বিদ্যাবাড়ির ইয়েটাও অনেক ভালো। 1000 গুণ ভালো এটা বলা যাবে না, বিদ্যাবাড়িটাও লাইটিং স্টুডিও সেট আপ অনেক ভালো। আমাদের এখানে অন্য সেট আপে আমরা ক্লাস নেই, আমাদের সবকিছু কালো। বিদ্যাবাড়িতে দেখবেন যে সবকিছু হোয়াইট দেখায়। আমার থেকে যদি অন্য কোনো ইয়ের কোয়ালিটি আপনার কাছে ভালো লাগে তাহলে সেটাও বলেন, সমস্যা নেই, ফ্রাঙ্কলি বলেন, তাহলে আমি দেখবো তাদের কোয়ালিটি কেমন। যদি আমাদের ক্লাসের কোয়ালিটি থেকে আপনার কাছে অন্য XYZ অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছেন, বাট তাদের কোয়ালিটি আরো ভালো মনে হয়েছে, এটা খুব স্বাভাবিক। আমার থেকে অনেক ভালো কোয়ালিটির ক্লাস সেট আপ আছে অনেকে, তাহলে বলেন আমাকে, আমি সেটা দেখতে পারবো আর কি। আপনার সিস্টেম ভালো, ঠিক আছে। আর মুক্তাসিম স্যার একটা ভালো, ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে, ওকে ভাই। 1 মান্থ পর পর ভিডিও ডিলিট হয়ে যায়, এটা আমি দেখতেছি, এটা আর হবে না, এবং হলেও সেই ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে, আপনারটা অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কে ভালো কে খারাপ এগুলো বললেন না, আমি বলছি যে আমাদের থেকে আরো কেউ ভালো কোয়ালিটি দেয় কিনা। আমার থেকে খারাপ এটা আমি কখনো জানতে চাইবো না, আমার থেকে ভালো কোনো জিনিস থাকলে আমি সেটা থেকে আরো ভালো করার জন্য বলবো। ওকে ফাইন, এই আলোচনা বাদ। ঠিক আছে, আচ্ছা ভাই চলেন এবার আমরা একটু আসি সমাসের মূল আলোচনায়। গভীর মনোযোগ, বেসিকটা বোঝানো শেষ, এবার আসেন আমরা একটা একটা করে সমাস নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমরা যেই সমাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, আচ্ছা এখন চলেন আমরা একটু দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে এই যে সমাসটা আছে, এই সমাসে উভয় পদ প্রধান। মানে এই সমাসে উভয় পদ প্রধান মানে কি? এই সমাসে যে দুইটা পদ থাকে, দুইটা পদেরই অর্থের প্রাধান্য পায়। হ্যাঁ, আচ্ছা এই সমাসে কি পায়? দুইটা পদেরই অর্থের প্রাধান্য পায়, বুঝছেন? আচ্ছা বাঁশিবাজে এটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে, আমি একটা পোস্ট দিব, এটা আপনারা কারকের ক্লাস করলে বুঝার কথা যে বাঁশিবাজে এটা কোন কারক। আচ্ছা যাই, এখানে আসেন, এটা শেষ করি। তো যেই সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, একদম ইউনিক। এইটার সাথে আর কোথাও মিলবে না। এই সমাসটা ব্যাসবাক্য করতে গেলে মানে এই সমাসে দুইটা পদের প্রাধান্য পাবে, এটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো সমাসের দুই পদের অর্থের প্রাধান্য পায় না। আর যখন আপনি এটার ব্যাসবাক্য করবেন, ও এবং আর যে কোনো একটা আনবেন, সাধারণত আমরা সব জায়গাতে ও আনি, আপনি যদি আর এবং আনেন তাও ভুল নেই। আর সাধারণত এই সমাজটাতে একটা হাইপেন থাকে, কি থাকে? একটা হাইপেন থাকে। হ্যাঁ, আচ্ছা ফাইন, এইবার চলেন আমরা একটু আলোচনাতে যাই। এই জিনিসটা নিয়ে খুব সিম্পল ভাবে আপনাদেরকে একটু আলোচনা করে বুঝাই। যেমন খেয়াল করেন, নাম্বার 1 একটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। খেয়াল করেন, মিলনার্থক দ্বন্দ্ব আগে ভালো করে বুঝেন। প্রথমত যেহেতু দ্বন্দ্ব সমাস, সো আপনাকে এটা বুঝতেই হবে যে এখানে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। যেমন খেয়াল করে দেখেন, মা বাবা। আচ্ছা দেখেন তো, মা বাবার ভিতরে কিন্তু মা কেউ বুঝায়, বাবাকেও বুঝায়, তাই না? খুব সিম্পল। তাহলে এটা মিল বুঝাচ্ছে, তার মানে এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এখন এটা ব্যাসবাক্য করেন, ব্যাসবাক্য কি হবে? মা ও বাবা, জাস্ট ও যুক্ত করে দেন, ব্যাসবাক্য হয়ে যাবে। দেখেন যদি বলি যে জিন পরি, তাই না? এখন জিন পরি, এখানে দেখেন জিন পরি, তাহলে কি হবে? এটা হচ্ছে জিন ও পরি, তাই না? জিন ও পরি, ব্যাসবাক্য হয়ে গেল, জিন ও পরি, বুঝছেন? আচ্ছা খেয়াল করেন, ধরেন আমি বললাম যে আয় ব্যয়। দেখেন তাহলে আয় ব্যয় বলতে কিন্তু আয় কেউ বুঝায়, ব্যয় কেউ বুঝায়। তাহলে ব্যাসবাক্য করেন আয় ও ব্যয়, ও যুক্ত করে দেন, সিম্পল, তাই না? এরপর খেয়াল করে দেখেন, যদি বলেন যে ব্যবসা বাণিজ্য, তাহলে ব্যবসা বাণিজ্য, এখানে খেয়াল করে দেখেন ব্যবসা বাণিজ্য, এখানে ব্যবসা কেউ বুঝায়, বাণিজ্য কেউ বুঝায়। তার মানে বুঝতে পারতেছেন এটা দ্বন্দ্ব সমাস, তাই না? খুব সিম্পল। দেখেন যদি বলি যে দা কুমড়া, তাহলে দা কুমড়া বলতে কিন্তু দা কেউ বুঝায়, কুমড়া কেউ বুঝায়। তাহলে ব্যাসবাক্য করেন দা ও কুমড়া, খুবই সিম্পল। মানে সবগুলো পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, সবগুলো পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, তাই না? আচ্ছা খেয়াল করেন, এখন এই যে দেখেন, এই যে আয় ও ব্যয়, বলেন তো এটা কেমন দ্বন্দ্ব হবে? এটা বলেন, যেমন এটা মিলনার্থক, জিন পরি, মা বাবা, দাদা নানি, তাই না? নানা নানি, এগুলো মিলনার্থক, ফাইন, ঠিক আছে। বাট আয় ব্যয় এটা কেমন দ্বন্দ্ব হবে? বুঝতে পারতেছেন এটা কি? বিপরীত দ্বন্দ্ব। এটা কি বলেন? বিপরীত দ্বন্দ্ব। আচ্ছা এবার দেখেন ব্যবসা বাণিজ্য, এটা কি? এটা কি বিপরীত না সমর্থক? সমর্থক, তার মানে এটা হচ্ছে কি? সমর্থক দ্বন্দ্ব, বুঝছেন? এটা কি? এটা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব। এখন কিছু কিছু আছে, এগুলোকে বলা হয় প্রায় সমর্থক। প্রায় সমর্থকটা কি আমি আপনাকে বলি, যেমন বললাম যে কলম টলম, তো কলম টলম, আসলে টলম এটার কোনো অর্থ নাই, এই জন্য এগুলোকে বলা, এগুলো হচ্ছে প্রায় সমর্থক, প্রায় সমর্থক। হ্যাঁ বুঝছেন? যেমন চা টা, প্রায় সমর্থক। চাদর টাদর, এগুলো হচ্ছে প্রায় সমর্থক। আচ্ছা দা কোমরা, এখন দেখেন দা কোমরা কি বিপরীত না বিরোধ? বিরোধ মানে কি? শত্রুতা। তার মানে এটা হচ্ছে কি? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে কি? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। আমি কি বুঝাইতে পারছি? তাহলে হোপফুলি এই জিনিসগুলো বুঝতে পারছেন। এখন কিছু কিছু দ্বন্দ্ব সমাস আছে, কিছু কিছু দ্বন্দ্ব সমাস জিনিসটা কি? সমাস জিনিসটা কি? এটা তো ভাই আপনাকে তো ক্লাসের প্রথমে বোঝানো হয়েছে, যে এটা কেমন প্রশ্ন করলেন এখন ক্লাসের মাঝখানে ঢুকে। আর যদি না করেন প্রথম থেকে, তাহলে প্রথম থেকে করে নিন। সমাস জিনিসটা কি? এটা বুঝেই এখানে আসছে, এটা না বুঝে এখানে আসি নাই। মিলনার সমর্থক কি এক না? যেমন মায়ের মানে মায়ের সমর্থক কি বাবা হয়? হয় না। জিনের সমর্থক কি পরি হয়? হয় না। এটাকে অনেক জায়গাতে সাধারণ দ্বন্দ্ব বলে, জিনিসটা একই, ঠিক আছে? সমাস কত প্রকার? কেউ বলে 4 প্রকার, কেউ বলে 6 প্রকার, সেটা আমার আলোচ্য বিষয় না, সেগুলো আপনার পরীক্ষাতে আসবেও না। যেটা আসবে সেটা হচ্ছে সমাস আইডেন্টিফাই করা, সেটা শিখেন।
সেটা শিখেন, কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন খেয়াল করেন, এইবার আরো খেয়াল করেন, এরপর একটা সমাস আছে, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা বলেন তো, এই বহুপদী দ্বন্দ্বতে পদ কি একটা থাকবে, দুইটা থাকবে, না দুইয়ের অধিক থাকবে? নর্মালি তো দুইটা থাকে। তাহলে বলেন তো, বহুপদী দ্বন্দ্বতে কি দুইটা পদ থাকবে নাকি দুইয়ের অধিক পদ থাকবে? বলেন। নিঃসন্দেহে দুইয়ের অধিক পদ থাকবে, খুবই সিম্পল। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে, বললাম যে দেখেন নাক, কান, চোখ, গলা, ধরেন এইটা, তাহলে এটা কোন সমাস? এটা বহুপদী দ্বন্দ্ব। মানে খুব সিম্পল ভাই, দুইটার উপরে পদ আছে, সহজ কথা, এটা বহুপদী দ্বন্দ্ব সমাস। এটা ছাড়া পৃথিবীতে আর কোনো দ্বন্দ্ব সমাস হওয়ার কোনো সুযোগ নাই। দুইটার উপরে পদ গেলেই সেটা বহুপদী দ্বন্দ্ব, দুইটার উপরে পদ গেলেই সেটা কি বহুপদী দ্বন্দ্ব, বুঝছেন? খুব সিম্পল। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে সাহেব, বিবি, গোলাম, তাহলে দেখেন সাহেব, বিবি, গোলাম, এখন দেখেন কয়টা পদ? দুইয়ের অধিক পদ। দুইয়ের অধিক তিনটে হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, সিম্পল। যেমন খেয়াল করে দেখেন, যদি বলি যে পদ্মা, মেঘনা, এরপর কি যমুনা, হয়ে গেল। এখন বেশ বাক্য করার ক্ষেত্রে শেষ পদের আগে ও যুক্ত করবে। যেমন এই যে নাক, কান, চোখ ও গলা, এই জাস্টটা এখানে যুক্ত করবে। সাহেব, বিবি ও গোলাম, বুঝছেন? পদ্মা, মেঘনা ও যমুনা। কথা কি বুঝাইতে পারছি না বুঝেন নাই? আচ্ছা বলুন তো, বহুপদী দ্বন্দ্বটা কি বুঝছেন? বহুপদী দ্বন্দ্ব কি বুঝতে পারছেন বলুন তো? বহুপদী দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এরপর আসলে আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করি, এটা খুব একটা মানে খুব গুরুত্ব দিয়ে একটু দেখেন, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস, এখানে দুইটা দ্বন্দ্ব সমাস, দুইটা সমাস আসবে আপনার পরীক্ষাতে। একটা হচ্ছে দম্পতি, আর একটা হচ্ছে আমরা, এই দুইটা। হ্যাঁ, আচ্ছা এই দুটাকে একশেষ কেন বলা হয়? কারণ এই দুটা দেখেন একটা পদ, দেখেন দম্পতি, এখানে কিন্তু আপনি কিন্তু দম একটা পদ, পতি একটা পদ, এরকম না, একটা পদ। তো আপনার খুব সিম্পল, এই যে দেখেন একটা পদ, তাই না? এখানে দেখেন, আচ্ছা বলুন তো, এই দম্পতিতে কি দুইটা পদ না একটা পদ? একটা পদ, একটা পদ, একশেষ দ্বন্দ্ব সমাস। আমরা, এখন আপনি কি এটাকে ভাগ করতে পারবেন? আম, রা, করা যায় না। একটা পদ, একশেষ দ্বন্দ্ব সমাস, শেষ। এখন ব্যাস বাক্য করেন, দম্পতি, জায়া ও পতি, এটা হচ্ছে এটার ব্যাস বাক্য। আচ্ছা এরপর দেখেন আমরা, তাহলে এটার ব্যাস বাক্য করেন, সে, তুমি ও আমি, সে, তুমি ও আমি। আবার অনেকে তুমি, সে ও আমি দেয়, যাই দেন, সমস্যা নাই, ভুল নাই। তাহলে এই দুটো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। বলেন তো একশেষ দ্বন্দ্ব সমাস বুঝছেন কিনা? বাংলাদেশে এই দুটো সমাস ছাড়া বাংলাদেশে কোনো পরীক্ষাতে আপনার একশেষ সমাস থেকে আসবে না। হাইপেন কি থাকবে? এগুলোতে তো পদ একটা, আপনি হাইপেন কিভাবে দিবেন? হাইপেন দেওয়ার জন্য তো দুইটা পদ থাকে। আচ্ছা বলেন একশেষ দ্বন্দ্বটা কি বুঝছেন ভাই? বলেন তো সর্বশেষ যদি এটা বুঝেন, একটা দ্বন্দ্ব আর একটা দ্বন্দ্ব সমাস আছে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব, আচ্ছা অলুক দ্বন্দ্ব বুঝছেন না? বুঝলে বললেন। আচ্ছা অলুক দ্বন্দ্ব, এই অলুক জিনিসটা আপনার সমাসে অনেকবার পাবেন। অলুক এই কনসেপ্টটা আপনি সমাসে অনেকবার পাবেন। এখন আপনাকে বুঝতে হবে যে এই যে অলুকের যে কনসেপ্টটা আছে, এই অলুকের যে ব্যাপারটা আছে, সেটার অলুক মানে কি? অলুক মানে হচ্ছে যেখানে সমস্ত পদে বিভক্তি থাকে, বিভক্তি থাকে। তাহলে বুঝতে পারতেছেন যে এখানে সমস্ত পদে বিভক্তি থাকবে, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। এখন দ্বিতীয় কনসেপ্ট কি? বুঝতে পারতেছেন যে এখানে উভয় পদ প্রদান হবে, যেহেতু এটা দ্বন্দ্ব সমাস, কাজে এখানে উভয় পদ প্রদান হবে, এটা আমাদের কোনো ডাউট নেই। চলেন এবার আমরা তাহলে দেখি। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে জলে স্থলে। আচ্ছা দেখেন তো, এই যে জলের স্থলে, এখানে দেখেন এই যে জলে বিভক্তি আছে, দেখেন আছে না? আছে। এই যে দেখেন স্থলে, দেখেন বিভক্তি আছে, সিম্পল। দেখেন যদি বলি যে ঘরে বাইরে, ঘরে বাইরে, তাহলে দেখেন এই যে ঘরে পূর্ব পদে বিভক্তি আছে, পরপদে বিভক্তি আছে, দেখেন বিভক্তি থেকে যাচ্ছে। কথা কি বুঝছেন? কি বিভক্তি থেকে যাচ্ছে। যেমন যদি বলি যে দেশে বিদেশে, তাই না? দেশে বিদেশে, তাহলে এই যে দেখেন বিভক্তি থেকে যাচ্ছে, দেখছেন? যদি বলি যে দুধে ভাতে, দুধে ভাতে, তাহলে দেখেন বিভক্তি থেকে যাচ্ছে। এবং খেয়াল করে দেখেন, দুধে ভাতে বলতে দুধকেও বুঝায়, ভাতকেও বুঝায়, জলস্থল জলকেও বুঝায়, স্থলকেও বুঝায়, ঘরে বাইরে ঘরকেও বুঝায়, বাইরেকেও বুঝায়। তার মানে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। এখন ব্যাস বাক্য করেন, পারেন কিনা? খুব সিম্পল, দুধেও ভাতে, জলেও স্থলে, ঘরেও বাইরে, দেশেও বিদেশে। বিভক্তি কি উভয় পদে থাকবে? অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি উভয় পদে থাকবে, কনফার্ম উভয় পদে থাকবে। হ্যাঁ, মা বাবা ভাই বোন যদি বহুপদী দ্বন্দ্ব সমাস হয়, তাহলে এইভাবে শেষেরটা পেশ বাক্য করলে শেষেরটার আগেও দিবেন। আচ্ছা এইবার বলেন বুঝছেন কিনা? বলেন তো বুঝছেন কিনা ভাইয়েরা, বলেন প্লিজ বুঝছেন কিনা?
আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? না বুঝলে বলেন, কিন্তু বুঝতে হবে। কি বাকি রেসপন্স করেন? এই যে মাছে ভাতে, ভেরি গুড, মাছে ভাতে, হ্যাঁ ভেরি গুড। ওকে, চলেন এবার আমরা একটু সমাজ দেখি। হ্যাঁ দেখেন, এটা আসছে আমাদের 37তম বিসিএস। এই প্রশ্নটা সলভ করেন। জলের স্থলে কি সমাস? জলের স্থলে এটা কি সমাস বলুন তো? 37তম বিসিএস আসছে, দ্রুত। জলের স্থলে কি সমাস? ভেরি গুড, এটা পারবেন। এটা কি? অলুক, তাই না? অলুক। ওকে, আলো ছায়া কোন সমাস? এটা 32তম বিসিএস আসছে। আলো ছায়া, আলো ছায়া, আলো ছায়া কি হবে বলুন তো? তো বুঝতে পারতেন আলো ছায়া বলতে, যেমন আমি বললাম যে রাস্তাটা আলো, মানে এখন আলো ছায়া, তার মানে আলো ছায়া দুই পদের অর্থ প্রদান হয়, সেটা দ্বন্দ্ব সমাস। কনফার্ম এটা কি? এটা দ্বন্দ্ব সমাস। স্বর্গ মর্ত পাতাল, এই যে দেখেন স্বর্গ মর্ত পাতাল কোন সমাসের উদাহরণ বলেন? এটা না পারলে কপালে দুঃখ আছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, বলেন। এখন দেখেন, খেয়াল করে দেখেন, স্বর্গ মর্ত পাতাল, এখানে পদ কয়টা বলেন তো? পদ কয়টা? পদ কয়টা বলেন? পদ হচ্ছে 3টা। সো এটা 100%, এটা হচ্ছে কি বলেন? এটা বহুপদী। এটা এটা কি হবে বলেন? এটা বহুপদী হবে। হ্যাঁ, এটা বহুপদী হবে। ওকে, আচ্ছা ভেরি গুড, বুঝতে পারছেন, থ্যাংক ইউ। ওকে, এবার বলেন দ্বন্দ্ব সমাস কি আপনাদের কাছে কি ক্লিয়ার, নাকি এখনো প্রবলেম আছে? বলেন, দ্বন্দ্ব সমাস কি আপনাদের কাছে ক্লিয়ার? বলেন তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, বুঝছেন? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এই দেখেন ব্যাকরণ জিনিসটা কিন্তু এরকম। এই যে দেখেন, প্র্যাকটিক্যালি আমি আপনাকে এই যে জিনিসটা বুঝাচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এই যে জিনিসটা বুঝাচ্ছি, দেখছেন? এই যে দেখেন, এগুলো কিন্তু খুব এই যে দেখেন, খুব প্র্যাকটিক্যাল জিনিস, মানে লিখে 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 প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝাচ্ছি। এটাই সুন্দর, এটাই হচ্ছে ক্লাস। ব্যাকরণ শিখতে হবে এইভাবে, বুঝছেন? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ভেরি গুড, সিম্পল। তো এইবার চলেন আমরা একটু পড়ি দ্বিগু সমাস। হ্যাঁ, দ্বিগু সমাস। আচ্ছা, কেউ কি বলতে পারবেন? নিপাতনের সিদ্ধ একটা আছে কুশীলব, মানে এখানে কুশকেও বুঝায়, লবকেও বুঝায়, দুইটা নাম। যেমন আমি রহিম করিম, তার মানে রহিমকেও বুঝায়, করিমকেও বুঝায়। বিরোধার্থকটা আরেকবার। বিরোধার্থকটা মানে হচ্ছে যেখানে বিরোধ, শত্রুতা বুঝাবে। দা কোমরা, হ্যাঁ, অহিনকুল মানে সাত বেজি কাটা, বুঝছেন? দা কোমরার মধ্যে কিন্তু বিরোধের সম্পর্ক, কাটাকাটি সম্পর্ক, শত্রুতা ভাব বুঝায়। অলুক মানে কি? অলুক দ্বন্দ্ব আর দ্বন্দ্ব সমাসের মধ্যে পার্থক্য কি? মানে অলুক দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্বের সমাসের একটা প্রকার, পার্থক্য এটাই। অলুক সমাসে, অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তিযুক্ত থাকে, মানে এটা অন্য সমাস থেকে আলাদা, দ্বন্দ্ব সমাসের অন্যান্য প্রকার থেকে এটা আলাদা, কারণ এখানে বিভক্তিযুক্ত থাকে, এটাই, আর কিছু না। মিলনার্থক আর অলুকের ভিতরে পার্থক্য কি? মিলনার্থক যেমন মা বাবা, বিভক্তি নাই, কিন্তু দেশে বিদেশে, ঘরে বাইরে, এখানে বিভক্তি আছে, এটাই পার্থক্য। এই যে একজন প্রশ্ন করছে স্বর্গ নরক কোন দ্বন্দ্ব, এটা অনেকেই বলেন বিপরীতার্থক, অনেকেই বলেন বিরোধার্থক। আমাদের 9-10 মনির চৌধুরীর বইতে এটাকে বিরোধার্থক দেওয়া ছিল। তো কাজে এটা বিরোধার্থক থাকলেও এটা উত্তর করবেন। হ্যাঁ, আলোচনায় বিপরীত, ভেরি গুড। আর কার কোন প্রশ্ন থাকলে করেন। এই তন্ময়, এদিকে আসো। আর কার কোন প্রশ্ন থাকলে করেন। যাও না কেন? এই পর্দাটা কই থাকবে? ওকে, আর কার কোন প্রশ্ন আছে? ব্যাস বাক্য সংখ্যা দ্বারা শুরু হয়, সমাহার শেষে, এগুলো বাদ। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু মানে ব্যাস বাক্য দেখে সমাজ শেখানোর কৌশলটা কিন্তু শেখাচ্ছি না, বুঝছেন? তো কাজে আপনি ব্যাস বাক্য দেখে সমাজ শিখবেন। এটা অলুক মানে বিভক্তি লোপ পায় না,
ওলুক মানে লোপ পায় না, মানে বিভক্তি থেকে যায়। ওলুক মানে হচ্ছে এটা, হ্যাঁ, বিভক্তি লোপ পায় না। আচ্ছা ঠিক আছে, এবার আসেন দ্বিগু সমাস। তো এই সমাসে আপনারা অনেক অনেক জায়গাতে শিখেন, যে আপনাদেরকে অনেক টিচার শিখে অনেক জায়গাতে, যে সমাহার থাকলে সেটা দ্বিগু সমাস। এটা 100% ঠিক আছে, সমাহার থাকলে সেটা দ্বিগু সমাস। ধরেন আপনার পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হচ্ছে শতাব্দী কোন সমাস। আচ্ছা এখন শতাব্দী এটা 100% এটা দ্বিগু সমাস, বাট আপনি ওই যে পড়ে গেছেন যে টিচারের কাছে, যে আপনাকে পড়াইছে এটা দ্বিগু সমাস সমাহার থাকলে। আচ্ছা বলেন তো এই শতাব্দী শব্দের ভিতরে কি সমাহার আছে? আমাকে একটু বলেন, আছে না? কিন্তু যখন আপনি এটা ব্যাস বাক্য করবেন, যেমন তখন হচ্ছে কি শত অব্দের সমাহার, তখন এটার ব্যাস বাক্যে আপনি অব্দের সমাহার পাবেন, তাই না? তখন এটা সমাহার। বাট আপনাকে বুঝতে হবে আপনার পরীক্ষাতে কিন্তু সমাহার শব্দটা উল্লেখ থাকবে না, অর্থাৎ ব্যাস বাক্য আপনার পরীক্ষাতে থাকবে না। আপনার পরীক্ষাতে থাকবে এই এই সমস্ত পদ। কথা কি বুঝছেন? সমস্ত পদটা উল্লেখ থাকবে, তো এটা ভালো করে বুঝতে হবে। তো এই জন্য আসেন আমরা একটু কৌশলে জিনিসটা শিখি। দ্বিগু সমাস মানে হচ্ছে এই সমাসের শুরুতে সংখ্যা থাকে, সংখ্যা মাস থাকবে, সংখ্যা থাকবেই, কিন্তু এই সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। ওই যে বললাম পরপদের অর্থের প্রাধান্য পায়। এখন চলেন আমরা একটু উদাহরণ দিই। যেমন খেয়াল করেন, যেমন আমি বললাম যে ধরেন, খুব ভালো করে বুঝেন, ধরেন আমি বললাম যে পঞ্চনদ। এখন দেখেন এই পঞ্চনদ বলতে দেখেন পরপদ, দেখেন দুইটা কন্ডিশন। পঞ্চনদ প্রথমেই দেখেন সংখ্যা আছে, মিলছে, তাই না? আবার দেখেন পঞ্চনদ বলতে কিন্তু পাঁচকে বুঝায় না। দেখেন পঞ্চনদ মানে কিন্তু পাঁচকে বুঝায় না, বুঝায় কিন্তু নদকে। তাহলে দেখেন কন্ডিশন মিলছে, সংখ্যা প্লাস পরপদের অর্থ প্রদান, তার মানে এটা দ্বিগু সমাস, তাই না? দেখেন নবরত্ন, দেখেন শুরুতে সংখ্যা আছে, নব মানে কি 9। এখন নবরত্ন বলতে কিন্তু ওই যে পরপদ রত্নকে বুঝাচ্ছে, পরপদের অর্থ প্রদান। দেখেন সপ্তাহ, দেখেন শুরুতে সংখ্যা আছে, সপ্তাহ বলতে অহকে বুঝায়, অহ মানে কি দিন, তাই না? অহ মানে কি দিন। ষড়ঋতু, খেয়াল করে দেখেন ষড়ঋতু, এখন ষড়ঋতু বলতে কিন্তু ছয়কে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে ঋতুকে। দেখেন সবগুলোর শুরুতে সংখ্যা এবং সবগুলো দেখেন পরপদের প্রাধান্য পাচ্ছে, তার মানে ষড়ঋতু বলতে ছয়কে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি বলেন? ঋতুকে, পরপদের অর্থ প্রদান। দেখেন ত্রিফলা, এখন ত্রিফলা বলতে কিন্তু তিনকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি বলেন? ফলকে। দেখেন যদি বলি যে সপ্তডিঙ্গা, সপ্তডিঙ্গা মানে কি? সপ্তডিঙ্গা, এই সপ্তডিঙ্গা মানে কি? সপ্তডিঙ্গা মানে হচ্ছে 7টা ডিঙ্গা, ডিঙ্গা মানে হচ্ছে নৌকা। এখন সপ্তডিঙ্গা বলতে কিন্তু 7কে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে নৌকাকে, তাই না? তার মানে দেখেন সবগুলোতে সংখ্যা আছে এবং সবগুলোতে পরপদের অর্থ প্রদান। এখন ব্যাস বাক্য করতে গেলে আপনি এবার সমাহার আনবেন, শেষে সমাহার আনবেন। যেমন খেয়াল করে পঞ্চনদ, এটা কি হবে বলেন? পঞ্চ নদের সমাহার, পঞ্চনদের সমাহার, বুঝছেন? নবরত্ন, এটার ব্যাস বাক্য কি হবে? নব বা 9 রত্নের সমাহার, যেটাই বলেন 9 রত্নের সমাহার সেটাও বলতে পারেন। সপ্তাহ, এটার ব্যাস বাক্য কি হবে? সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। এইভাবে ব্যাস বাক্য করবেন। বলুন তো এটা কি বুঝছেন? অহিনুকুল, এটা বিরোধার্থ। সমাসের 4টা ক্লাস নিবেন স্যার, 4টা ক্লাস দরকার হলে 4টা ক্লাস নিব, 3টা ক্লাস শিডিউলে আছে, যদি ক্লাস আরো লাগে ক্লাস আরো নিব। নব কি সংখ্যা বুঝায়? জি, নব মানে 9, সে তার কি দ্বিগু সমাস না? এখন ভাই যেগুলো পড়াই ওটা ভালো করে বুঝেন, সে তার এরকম আরো অনেক আছে যেগুলো দ্বিগু সমাস না। সংখ্যা থাকলে দ্বিগু সমাস, ব্যাপারটা এরকম না। এখানে আরো অনেক কথা আছে, এটা 3rd ক্লাসে গিয়ে আমি এই জিনিসটা আরো ক্লিয়ার করবো। এখন যেটা বুঝাচ্ছি সেটা বুঝছেন কিনা বলেন? দ্বিগু আর সংখ্যাবাচকের ভিতর পার্থক্য কি? ভাই রে বেশি আগাই যাচ্ছেন। আমি এখনো তো সংখ্যাবাচক বহুব্রী তো আমি আপনাকে বুঝাই নাই, বুঝেন না কেন? এখন আমি আপনাকে সংখ্যাবাচক বহুব্রী আর এটা বুঝলে হবে? আমি তো আগে আপনাকে বহুব্রী বুঝাতে হবে, তো সেটা সবগুলো আসবে আগে, এটা ভালো করে বুঝেন, যেটা পড়ায় ওটা বুঝেন ভালো করে। ত্রিফলার ব্যাস বাক্য কি হবে? 3 ফলের সমাহার, মানে 3টা ফল আর কি, 3টা ফল মিলে ত্রিফলা হয়। তেপায়া কোন সমাস? তেপায়া হবে না, কারণ যেটা বুঝাই এটা বুঝেন। এখন কেন হবে না সেটা আলোচনা করতে গেলে তো আমাকে বহুব্রী সমাস বুঝাতে হবে, যেটা আলোচনা করি ওটা বুঝেন। সমাহার কেন হয়? কারণ এগুলো যুক্ত বুঝায়। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি সপ্তডিঙ্গা, সপ্তডিঙ্গা মানে কি? সমাহার মানে কি? যুক্ত, মানে 3টা ডিঙ্গা বা 3টা নৌকা সমাহার মানে যুক্ত হয়ে হয় সপ্তডিঙ্গা, মানে সরি 3টা না 7টা, 9টা রত্ন যুক্ত হয়ে হয় নবরত্ন, এজন্য এখানে সমাহার যুক্ত করা হয়, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? কারো আর কোনো প্রশ্ন আছে? সংখ্যা ছাড়া দ্বিগু সমাস হয় না, জীবনেও হয় না, জীবনেও হয় না, জীবনেও হয় না। হ্যাঁ, 3টা সমাহারতে মাথা হয়।
ব্যাস বাক্যগুলো কিভাবে করবে আরেকবার বলেন। জাস্ট শেষে যেমন পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, শেষে সমাহার যুক্ত করবেন। নবরত্ন, 9 রত্নের সমাহার। সপ্তাহ, 7 দিনের সমাহার। ষড়ঋতু, 6 ঋতু সমাহার। চৌরাস্তায় যে বলছে চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। বুঝছেন? সপ্তাহের ব্যাস বাক্য কি হবে? সপ্ত অহের সমাহার। অহ মানে হচ্ছে দিন। তাহলে শতাব্দী কি হবে? শত অব্দের সমাহার। অব্দ মানে হচ্ছে বছর। এবার বলেন বুঝছেন কিনা, বলেন তো বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা। আমি কি বুঝাইতে পারছি দ্বিগু সমাসটা? ক্লিয়ার? বুঝলে বলেন। বুঝছেন? ওকে, ভেরি গুড। ওকে স্যার, সংখ্যা কি আগে থাকে? 100% আগে থাকবে। এটা তো শুরুতেই বলেছি যা আগে থাকবে, আগে থাকবে। হ্যাঁ, খুব সহজ না? বলেন কঠিন? একদম ইজি, একদম ইজি জিনিস। হ্যাঁ, আচ্ছা, ওকে, জি জি জি, বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, সিম্পল, একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে ওকে, সবাই বুঝছেন? ঠিক আছে। আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলো পড়ি। অনেকে আবার কি, আমি আপনাদের কমেন্ট পড়ি তো আমার ফোনটা এখানে রাখে, ফোন হাতে রাখলে একটু ঝামেলা লিখতে টিখতে। তো অনেকে মনে করে যে মানে অনেকেই এরকম মনে করে যে একজন ওই যে একটা গ্রুপে একটা পোস্ট দিছে আর কি, আমার কোর্সের নিয়ে আর কি, যে আমার কোর্সে বাংলার জন্য আমার কোর্সটা কেমন হবে, এরকম একটা পোস্ট দিছে। তো সবাই আমার কথা বলতে, একজন এসে বলতে যে উনি দেখে দেখে পড়ায়, বলে যে উনি নিচে দেখে দেখি না। আমি তো আসলে আমি কখনো দেখে দেখে পড়াই না, আমি সবসময় আপনাদের ফোনের দিকে তাকাই যাতে আপনাদের যাতে মিস না হয়। বলে কি যে দেখে দেখে পড়ায়, দেখে দেখে পড়ানোর কি আছে ভাই? আমি লিখতে গিয়ে কখনো দেখবেন যে নিচের দিকে তাকাই না। আর তাছাড়া কি তাকাবো, আমার এখানে বই নাই। আর তাছাড়া এত বছর ধরে পড়াচ্ছি, এতদিন ধরে পড়াচ্ছি, এতগুলো ব্যাচ পড়াচ্ছি, আমাকে এগুলো দেখে লিখতে হবে? দেখে লিখতে হবে। আমার যদি দেখার দরকার, তো আমার স্মার্ট বোর্ড আছে, আমি স্লাইডেই তো দেখাইতে পারি। তো উদ্ভট অনেকের অনেক রকম চিন্তাধারা আছে, বুঝছেন? ওকে, সমাহার বুঝবো কিভাবে ভাই? যদি দেখেন পরপদের অর্থ প্রদান, তখন আগে দ্বিগু সমাস কিনা এটা বুঝবেন, পরে সমাহার যুক্ত করবেন। দ্বিগু সমাস হলে তো সমাহার যুক্ত হবে। এটা বুঝবো কিভাবে মানে কি? মিজানুর রহমান একবার কমেন্ট করলেই হবে, বারবার কমেন্ট করা লাগবে না, আমি তো দেখতেছি। এই যে উনি, এই যে দেখেন সমাহার যুক্ত হবে কিভাবে, উনি এই জিনিসটা প্রায় 4 বার লিখছে, মানে 4-5 বার লিখছে। দরকার কি? আমি দেখতেছি না, মানে দরকারটা কি এতবার আপনার কমেন্ট করা? সমাহার বুঝবো কিভাবে? দ্বিগু সমাস বুঝলে সমাহার যুক্ত করবেন। দ্বিগু সমাস বুঝেন কিনা আগে সেটা হচ্ছে বিষয়। দ্বিগু সমাস নির্ণয় করলে পরে সমাস যুক্ত করবেন। ঠিক আছে স্যার, দেখে বুঝলেই হয়, দেখে পড়ার না? না না, সেটাও ঠিক আছে, কেউ দেখে পড়ালে সেটা অপরাধ না। কেউ যদি দেখে পড়ায়, স্টুডেন্ট বুঝতে পারলে হয়েছে। কিন্তু যখন কারণ সম্পর্কে যদি কেউ একটা মিথ্যা কথা বলে, যেটা আসলে আমি করি না বা যেটা হয় না, সেটা তো অবভিয়াসলি খারাপ লাগে না, ওইটাই আর কি। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলেন আমরা একটু দেখি যে কি টাইপের আমাদের এখান থেকে আসলে প্রশ্নটা আসে। হ্যাঁ, কি টাইপের প্রশ্ন আসে সেগুলো আপনাদেরকে একটু দেখায়। কই গেল এটা? একটা মিনিট, সমাস। আমাকে কি একটু সময় দিবেন? আমি স্যার দেখে পড়ান আর না দেখে পড়ান, কিন্তু পড়ানোটা আপনার পড়ানো ক্লিয়ার বা বুঝি এখানে কোনো সমস্যা। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দিন, আমি এই যে ফাইলটা একটু আনি। হ্যাঁ, তাহলে আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমি দেখাই দিতে পারবো। একটা মিনিট আমাকে একটু সময় দিন। আচ্ছা, ঠিক আছে। ত্রিমোহনা কি হবে? 3 মোহনার সমাহার। হ্যাঁ, আচ্ছা চলেন এবার আপনাদেরকে একটু দেখাই
আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে যে আমরা যারা পরবর্তী আছেন তারা মাঝখান থেকে ক্লাস করলেও বুঝতে প্রবলেম হবে না। যেমন আপনি সমাসের ক্লাস, এখন আপনি যদি সমাসের 2 নম্বর ক্লাস থেকে করেন তাহলে আপনার বুঝতে সমস্যা। যেমন আপনি সমাসের 1 নম্বর ক্লাস থেকে আপনি ধরেই সমাস দিয়ে শুরু করছেন, তাও আপনি বুঝবেন, প্রবলেম মানে ওইটা নিয়ে প্রবলেম না। আপনি যেই টপিক পড়ানো হবে ওই টপিকের প্রথম থেকে ক্লাস করবেন, তাহলে আপনি এমনিতেই বুঝতে পারবেন। ওকে, আর সময় করে করে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলবেন, তাহলে আপনি অনেকটা আগাই যাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা চলেন, তো আমি আবার একটু মানে যা পড়াই সেটা থেকে আবার একটু প্রশ্ন আপনাদেরকে সলভ না করালে আমার কেন যেন একটু শান্তি লাগে না আর কি, বুঝছেন? এই জন্য আমি হচ্ছে মানে প্রশ্নগুলো হচ্ছে সলভ করাই দিই, বুঝছেন? দুঃখিত, একটু সময় নিচ্ছি। এই যে, হ্যাঁ দেখেন, সলভ করেন, এটা সলভ করেন দ্রুত। জি, রেকর্ডেড ক্লাস আমরা ডিলিট করে নিয়ে রেকর্ডেড ক্লাস থাকবে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই। ওকে, সলভ করেন। তো এখানে বলছে শতাব্দী কোন সমাস, তো বুঝতে পারতেছেন এটা দ্বিগু সমাস। ত্রিভুজ কোন সমাস, এটা একটু স্কিপ করেন, এটা আসলে দ্বিগু সমাস না। কেন দ্বিগু সমাস না সেটা আমরা বহুব্রীহির ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এবার আসেন কোনটা দ্বিগু সমাসের উদাহরণ বলেন। এখানে একটু সলভ করেন, কোনটা দ্বিগু সমাসের উদাহরণ। দেখেন ভার্সিটি, জব, সব জায়গাতে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সব জায়গাতে এই প্রশ্নগুলো আসে। তো বলেন তো কোনটা দ্বিগু সমাসের উদাহরণ, দেখেন পারেন কিনা। স্যার ক্লাসের মাঝে প্রশ্ন না করে শেষে করেন, সমস্যা নেই, শেষে তো আমি আপনাদের বলি কার কোনো প্রশ্ন আছে কিনা, তখন করিয়েন। ডিসকাশন গ্রুপে করিয়েন, ডিসকাশন গ্রুপে আপনারা পোস্ট দিলে সেখানে আপনাদের মানুষজনই আপনাদেরকে সলভ করে দেয়। তো বুঝতে পারছেন শতবার্ষিকী। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন নবরত্ন, এটা তো বুঝতে পারতেছেন, এটা আমরা সলভ করেছি। সমাহার, এই যে দেখেন, সমাহার ব্যাস বাক্য থাকলে কোন সমাস বলেন। সমাহার ব্যাস বাক্য থাকলে সেটা কোন সমাস? সমাহার ব্যাস বাক্য থাকলে সেটা কোন সমাস? আচ্ছা, তো এটা কি হবে? এটা হচ্ছে দ্বিগু সমাস। হ্যাঁ, আচ্ছা, ত্রিপিটক, তো শুরুতে সংখ্যা আছে, তার মানে কি বলেন? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? এই প্রশ্নটা আপনারা এখন সলভ করতে পারবেন না। কেন পারবেন না? কজ এখানে এটা বুঝতে হলে আপনাকে বহুব্রী বুঝতে হবে, মানে ব্যাপারটার সাথে সংখ্যাবাচক বহুব্রীর সাথে একটা প্যাচ লাগে। তো এই জন্য এই প্রশ্নটা সলভ করাটা এখন অনেকে পারবেন না, পারলে সে আগ থেকে পড়ছেন আর কি। যাই হোক, এবার বলেন দ্বিগু সমাসটা কি অল ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন, ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। এইবার আসেন আমরা একটু পড়ি কর্মধারয় সমাস। হ্যাঁ, আচ্ছা, এখন কর্মধারয় সমাস, এটা মোট 5 ধরনের কর্মধারয় সমাস হয়। নাম্বার 1 একটা হচ্ছে উপমান, নাম্বার 2 উপমিত, নাম্বার 3 মধ্য পদলুপি, নাম্বার 4 রূপক কর্মধারয়, আর নাম্বার 5 সাধারণ কর্মধারয়। বুঝছেন? তাহলে উপমান, উপমিত, মধ্যপদলুপি, রূপক, আর হচ্ছে কি সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, ফাইন, ক্লিয়ার। এইবার চলেন আমরা একটু দেখি যে আমরা প্রথমত একটু উপমান কর্মধারয় সমাস এটা নিয়ে আলোচনা করি। তো উপমান কর্মধারয় সমাসটা হচ্ছে, মনে রাখবেন, উপমান উপমিত এই দুটো জিনিস সবসময় তুলনা বোঝাবে, একটা পদের সাথে আরেকটা পদের তুলনা। এখন এই উপমান যেটা, এটা তুলনা দেওয়ার ক্ষেত্রে এটা সবসময় যে তুলনাটা দেয় সেটা হচ্ছে এটার প্রথম পদটা হয় বিশেষ্য। প্রথম পদটা কি? বিশেষ্য। আর পরের পদটা প্লাস পরের পদ যেটা, এটা হয় বিশেষণ। এবং এখানে আমরা জানি যে তুলনা দেওয়া হয়, এই যে তুলনা দেওয়া হয়, এই তুলনাটা সাধারণত বাস্তব বা সত্য তুলনা দেওয়া হয়। যেমন চলেন একটা উদাহরণ দেখি। যেমন ধরেন আমি বললাম যে রক্ত লাল, এই যে দেখেন রক্ত লাল, এখানে খেয়াল করে দেখেন রক্ত লাল, এখানে রক্ত এটা কিন্তু বিশেষ্য, তাই না? এরপর দেখেন লাল, এটা কিন্তু বিশেষণ। এখন খেয়াল করে দেখেন এখানে রক্তের সাথে, দেখেন রক্তের সাথে এই লালটাকে তুলনা করা হচ্ছে রক্তের সাথে, বা রক্তকে লালের সাথে তুলনা করা হচ্ছে। দেখেন দুইটা কিন্তু কম্পেয়ার করা হয়। এবং দেখেন রক্ত লাল, এটা কিন্তু সত্য, রক্ত কিন্তু সবসময় লাল হয়। আর কখনো দেখছেন নীল রক্ত, কালো রক্ত? না, মানে হতে পারে, বাট সচরাচর রক্ত কিন্তু অলওয়েজ লাল। তার মানে এটা উপমান, খুবই সিম্পল। এরকম আসেন, হতে পারে ধনুক বাঁকা। দেখেন ধনুক কিন্তু নাউন বা বিশেষ্য, বাঁকা কিন্তু বিশেষণ।
ঘটনা সত্য, ধনুক সবসময় দেখবেন বাঁকা হয়। কাজল কালো, কাজল সবসময় কালো হয়, সত্য। কাজল বিশেষ্য, কালো বিশেষণ। এরপর আসেন বরফ শীতল। বরফ কিন্তু নাউন, শীতল কিন্তু কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বরফ কিন্তু সবসময় কি হয়, শীতল হয়। এরপর আসেন তুষার শুভ্র। তুষার মানে কি বরফ, শুভ্র মানে কি সাদা। তাহলে তুষার শুভ্র মানে কি বলেন? তুষার মানে বরফ সবসময় কি হয়, শুভ্র সাদা হয়। অরুণ রাঙা, অরুণ মানে কি সূর্য, অরুণ বিশেষ্য, রাঙা এটা কিন্তু বিশেষণ। এখন অরুণ বিশেষ্য, এই সূর্য কিন্তু সবসময় রাঙা হয়। রাঙা মানে কি উত্তপ্ত, জ্বলন্ত, তাই না, লাইট। তার মানে সেটা ঠিক আছে, তার মানে সেটা কি, সেটা ঠিক আছে। তার মানে এটা কি বলেন, এটা হচ্ছে উপমান কর্মধারী সমাস। কি সমাস? উপমান কর্মধারী সমাস। আচ্ছা, এরপর আসেন হরিণ চপল বা চাপল। এখন হরিণ এটা কিন্তু সবসময় কি হয়, চপল মানে হচ্ছে চালাক। হরিণ কিন্তু চালাক হয়, মানে দৌড়াদৌড়ি করে এখান থেকে এখানে, এখান থেকে ওখানে। তার মানে এটা সত্য। শশ ব্যস্ত। শশ মানে কি জানেন? শশ মানে হচ্ছে খরগোশ। খরগোশ কিন্তু, খরগোশ কখনো এক জায়গায় স্থির থাকে, থাকে না। খরগোশ এটা বিশেষ্য। ব্যস্ত, শশ মানে খরগোশ, ব্যস্ত মানে কি, এটা কিন্তু বিশেষণ। খরগোশ দেখবেন যে খালি লাফালাফি করে এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা। তার মানে এগুলো হচ্ছে উপমান। এখন উপমান কর্মধারী সমাস যখন আপনি বুঝলেন, তখন ব্যাস বাক্যের ন্যায়, ন্যায় ন্যায়টা মাঝে মাঝে আসে। যেমন রক্ত লাল, এটার ব্যাস বাক্য হচ্ছে রক্তের ন্যায় লাল, বুঝছেন? আর ধনুক বাঁকা, এটার ব্যাস বাক্য কি, ধনুকের এই যে মাঝখানে ন্যায়, ন্যায় বাঁকা। তাহলে এবার বলেন কাজল কালো, এটার ব্যাস বাক্য কি বলেন? কাজল কালো, এটার ব্যাস বাক্য কি হবে? খুবই সিম্পল, সবগুলো পারবেন। উপমান উপমিত গোলাই ফেলি, আজকে আর গোলাবেন না। চতুর্দশ পদে এটা আসতেছে আসতেছে ভাই, একটু বৌব্রী সমাজটাতে যখন পড়াবো তখন একটু ক্লিয়ার হবে। একটু ওয়েট করেন, ওই যার সংখ্যা নিয়ে প্রবলেম থাকলে সেটা আমরা বৌব্রী সমাজের ক্লাসে সেটা সলভ করে দেব। তাহলে এটা কিভাবে বলেন? ব্যাস বাক্য পরীক্ষা আসে ভাই, সাধারণত আসে না, কিন্তু আপনাকে তো জিনিসটা একদম প্রপারলি শিখতে হবে। এখন আমি যদি শুধু সমস্ত পদ শিখে দিই তাহলে তো হবে না, আপনাকে ব্যাস বাক্য আমি শেখানোর জন্য ট্রাই করতেছি। তাহলে কি হবে বলেন? কাজলের ন্যায় কালো। বরফ শীতল, এটা কি হবে? বরফের ন্যায় শীতল। খুবই সিম্পল। শশ ব্যস্ত, এটা হবে শশকের ন্যায় ব্যস্ত। বাকিগুলো ট্রাই করেন, খুব সিম্পল। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। হরিণ চাপল, হরিণের ন্যায় চাপল। ন্যায় না দিয়ে মত দিলে হবে, ভুল নাই, তবে ন্যায় দিলে সেটা বেটার। ন্যায় না দিয়ে মত দিলে হবে, কিন্তু আপনি ন্যায় দিবেন, তবে আপনি কি দিবেন, ন্যায় দিবেন। আচ্ছা এবার বলেন উপমানটা কি বুঝছেন? উপমানটা কি বুঝছেন? এখন উপমানের মতো উপমিততে আমাদের ঝামেলা হয়। এখানেও কম্পেয়ার বা তুলনা বুঝায়, কিন্তু আপনাদের নিশ্চয় মনে আছে উপমানে দেখেন, উপমানের যেটা সেটা হচ্ছে প্রথম পদটা বিশেষ্য, পরের পদটা বিশেষণ। কিন্তু উপমিততে দুটোই বিশেষ্য হবে। দুটো পদে কি হবে বলেন তো? দুটো পদই বিশেষ্য হবে, অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য। এবং আমরা জানি, একটু খেয়াল করে দেখেন, এই যে উপমানে তুলনা কম্পেয়ারটা সত্য হয়, কিন্তু এইখানে কম্পেয়ারটা মিথ্যা হয়। যেমন চলেন উদাহরণ দিই, তাহলে ভালো করে বুঝবেন। যেমন খেয়াল করেন, যেমন আমি বললাম যে সিংহ পুরুষ। এখন খেয়াল করে দেখেন, এখন এই সিংহ এটা কিন্তু বিশেষ্য বা নাউন, আমি সংক্ষেপে এন দিলাম, মানে নাউন। পুরুষ এটা কিন্তু নাউন, দেখছেন? এখন দেখেন পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু তুলনাটা বাস্তবে কিন্তু মিথ্যা, মানে অবাস্তব। মিথ্যা বা কি অবাস্তব। এখন বলেন তো, পুরুষ কি কখনো সিংহ হয়, বা পুরুষ কখনো সিংহের মতো হতে পারে? যদি আমরা বলি, কিন্তু পুরুষ তো পুরুষ ভাই, পুরুষ কি কখনো সিংহের মতো হতে পারে? না। তার মানে এটা উপমিত। এটা কি? এটা উপমিত, খুব সিম্পল। যেমন খেয়াল করে দেখেন চাঁদ মুখ। এখন দেখেন চাঁদ এটাও বিশেষ্য, মুখ এটাও বিশেষ্য। এখন চাঁদ মুখ, মুখ কখনোই চাঁদের মতো হয় না, এটা মিথ্যা, তার মানে উপমিত, খুব সিম্পল। অধর পল্লব, অধর মানে কি বুঝেন? অধর মানে হচ্ছে ঠোঁট, পল্লব মানে হচ্ছে পাতা। এখন ঠোঁট কখনোই পাতার মতো হয় না, এটা মিথ্যা, বুঝছেন? এরপর খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে চরণ কোমল। এখন চরণ কোমল, চরণ মানে কি পা। এখন পা কি কখনো কোমল? কোমল মানে হচ্ছে কি নরম। পা কখনো নরম হয় আমাকে বলেন? না, শক্ত হয়, এটা মিথ্যা। যদি বলি বাহু লতা, এখন বলেন তো বাহু কি কখনো লতার মতো হয়? বলেন বাহু কখনো, বাহু এই যে বাহু, বাহু কখনো লতার মতো হয়? হয় না, এটা মিথ্যা। যদি বলি মুখ চন্দ্র, তাহলে মুখ কখনো চন্দ্রের মতো হয় না, এটা মিথ্যা।
সুতরাং এই জন্য এটা হচ্ছে উপমিত, মিত, তাই না? উপমিত, বুঝছেন? তাহলে এইটা হচ্ছে কি অবাস্তব। এখন উপমানে আপনাদের নিশ্চয় মনে আছে, উপমানে ন্যায়টা, ন্যায় কোথায় আসে বলেন? উপমানে ন্যায় আসে মাঝে, কিন্তু উপমিততে ন্যায় আসে শেষে। এখানেও ন্যায় আসে, কিন্তু পার্থক্য হচ্ছে শেষে আসে। যেমন খেয়াল করে দেখেন, সিংহ পুরুষ, এখন এটার ব্যাস বাক্য হচ্ছে পুরুষ সিংহের ন্যায়। এই দেখেন শেষে আসছে পুরুষ সিংহের ন্যায়। এখন আপনি এটার ব্যাস বাক্য আবার এভাবে করিয়েন না যে সিংহ পুরুষের ন্যায়, তাহলে কিন্তু ভুল হবে। মনে রাখবেন, যাকে কম্পেয়ার করে সে আগে বসে। যেমন সিংহ পুরুষের ভিতরে তুলনাটা কিন্তু সিংহকে করতেছে, এজন্য সিংহ আগে বসছে। চাঁদ মুখ, আচ্ছা বলেন তো এখানে, আচ্ছা বুঝেন, চাঁদ মুখ তুলনা কি চাঁদকে করতেছে না মুখকে চাঁদের সাথে করতেছে? বলেন, মুখকে চাঁদের সাথে করতেছে। তাহলে যাকে তুলনা করে সে আগে বসে, তাহলে চাঁদ মুখে হবে কি বলেন তো? মুখ চাঁদের ন্যায়। দেখেন এখানে কিন্তু ন্যায়টা শেষে বসছে। অধর পল্লব মানে ঠোঁট পাতা, এখন কিন্তু ঠোঁটকে তুলনা করা হচ্ছে, তার মানে এটা এবার ঠোঁট আগে বসবে। অধর পল্লবের ন্যায়, অধর পল্লবের ন্যায়, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি ভাই? বলেন তো, আমাকে একটু বলেন তো, বুঝতে পারছেন? চাঁদ মুখ আর চন্দ্রমুখের ভিতরে পার্থক্য কি? পার্থক্য নাই, দুটোই উপমিত কর্মধারী সমাস। যদি এগুলো অনেক বইতে অনেক কিছু দেওয়া থাকে, বাট এগুলো মিথ্যা, মানে এগুলো আপনার উপমিতই দেখাবেন। হ্যাঁ, চরণ কমল বিশ্ববাস, ফুলকপি কি? ফুলকপি না, ফুলকুমারী বললো উপমিত, কারণ ফুলকপি কিন্তু উপমিত হবে না, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ এখানে ন্যায়টা শেষ আসে, কিন্তু যাকে তুলনা করে সে আগে। যেমন বাহুলতা, এখন বলেন, আচ্ছা বলেন বাহুলতা, এটা ব্যাস বাক্য করেন, এটা কি বাহুলতার ন্যায় হবে নাকি লতা বাহুর ন্যায় হবে? বলেন তো, এটা বুঝেন। বাহুলতা, এটা ব্যাস বাক্য করেন। চাঁদের মুখ দিলে কি হবে? চাঁদের মুখ দিলে কি হবে? চাঁদের মুখ দিলে হবে না উত্তর, আর কি হবে? এখন বলেন বাহুলতা, এটার ব্যাস বাক্য করেন। এখানে একটু ব্যাস বাক্যে প্যাচ লাগে। এখন আপনাকে বুঝতে হবে বাহুলতাকে কি বাহুকে তুলনা করা হচ্ছে না লতাকে তুলনা করা হচ্ছে? বলেন, বাহুলতাতে বাহুকে তুলনা করা হচ্ছে আর লতাকে তুলনা করা হচ্ছে? বলেন তো। ভেরি গুড। তাহলে এখানে কিন্তু বাহুকে লতার সাথে তুলনা করা হচ্ছে, তার মানে বাহুকে তুলনা করা হচ্ছে। তো এটা কি হবে? বাহু লতার ন্যায়। থ্যাংক ইউ, বাহু লতার ন্যায়। থ্যাংক ইউ, বুঝছেন? খুবই সিম্পল। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার চলেন একটু দেখি আচ্ছা এবার বলেন, এখানে উপমান কর্মধারী সমাসের উদাহরণ কোনটা? বলেন, বুঝে বুঝে বলেন, উপমান কর্মধারী সমাসের উদাহরণ কোনটা? মুখ চাঁদের নাই, ঠিক হবে, 100% ঠিক হবে। মুখ চন্দ্রের নাই, ঠিক আছে। চন্দ্র মুখের নাই, এটা বলে মানে কাকে তুলনা করতেছেন? মুখকে তুলনা করতেছেন, মুখ আগে আসবে, মুখ আগে আসবে। এখন যদি বলেন এই যে জাহিদ হোসেন ফুলকুমারী, এখন কুমারীতে এক অর্থে বিশেষণ হয়, বুঝছেন? কুমারীতে এক অর্থে বিশেষণ হয়। এখন এখানে মানে কাল্পনিক তুলনা, এটা বুঝতে হবে। আচ্ছা তাহলে বুঝেন, খেয়াল করেন। এখন বুঝতেই পারতেছেন, এখানে হস্তি মূর্খ, এটা ঠিক আছে, হস্তি এটা কিন্তু বিশেষ্য, আর মূর্খ এটা কিন্তু বিশেষণ। এবং হস্তি মূর্খ এটা কিন্তু বাস্তবে সম্ভব, কারণ হাতি সবসময় মূর্খই হয়। হাতি কি অনেক জ্ঞানী হয়? না, হাতি কিন্তু মূর্খ হয়, বুঝছেন? আচ্ছা তাহলে বুঝছেন। আচ্ছা এইবার আসেন আমরা একটু এই প্রশ্নটা সলভ করি। হ্যাঁ, আচ্ছা কোনটি উপমিত কর্মধারী সমাসের উদাহরণ? এখন বলেন কোনটা উপমিত কর্মধারী সমাসের উদাহরণ? এখানে অ্যাকচুয়ালি উপমিত হবে না, এখানে প্রশ্নে একটু ভুল আছে, এটা আমরা একটু পরে সলভ করি। এটা সলভ করেন। উপমিত কর্মধারী সমাসের উদাহরণ কোনটা? এখানে বলেন কোনটা উপমিত কর্মধারী সমাসের উদাহরণ? কোনটা উপমিত কর্মধারী সমাসের উদাহরণ?
বুঝছেন? আচ্ছা, তাহলে বুঝেন এটা কি হবে? এটা আমরা সলভ করছি। এটা কি অধর পল্লবের নাই? বুঝছেন এটা কি বলেন? এটা হচ্ছে অধর পল্লবের নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা পারবেন। বাহুলতা কোন সমাস, এগুলো পারবেন, এগুলো সবই আমি পড়াই দিছি। যাই হোক, হোপফুলি আপনারা মানে ব্যাপারটা বুঝতেছেন যে আসলে মানে কি টাইপের আসলে আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে, সেটা আশা করি আপনারা বুঝতেছেন। আচ্ছা চলেন আরো কিছু আমরা প্রশ্ন দেখি, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন, এখানে একটা ক্রিয়েটিভ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে কোন দুটি উপমান কর্মধারয় সমাস। এখন এখানে দুইটা উপমান কর্মধারয় সমাস হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন দুইটা, মানে দুইটা অপশন, রাইট অ্যান্সার হবে দুইটা। এখন বলুন কোন দুইটা হবে, কোন দুটি উপমান কর্মধারয় সমাস, কোন দুটি উপমান, মানে দুইটা অপশন হবে। বুঝছি একটু পরে ভুলে যায়, এটা তো খুব স্বাভাবিক, আপনি ভুলে যাবেন, প্র্যাকটিস করবেন, আবার হবে। আচ্ছা বুঝেন, এখন বলছে উপমান। এখন উপমান হলে হবে এইটা, লৌহ কঠিন, এটা ঠিক আছে, লৌহ বিশেষ্য, কঠিন বিশেষণ, এবং এটা বাস্তবে সম্ভব। আর ভ্রমর কিন্তু কালো হয়, কৃষ্ণ মানে কি কালো, তার মানে খ এবং ঘ অর্থাৎ বিসি। হ্যাঁ, বিসি এটা রাইট অ্যান্সার, বুঝছেন? বিসি এটা রাইট অ্যান্সার। আচ্ছা ভেরি গুড, বুঝতে পারছেন? ওকে, এইবার চলেন, এবার আসেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা তো আপনারা জানেন যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস মানে কি। এটা মানে সমাসটা পরেই বুঝতে পারতেছেন। এখানে মাঝখানের পদ থেকে, মানে মাঝখান থেকে পদ লোপ পায়, এটা খুব সিম্পল, আপনারা জানেন। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন খেয়াল করে দেখেন, সিংহ চিহ্নিত আসন, তাই না? এই যে দেখেন সিংহ চিহ্নিত আসন। এখন সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে সিংহাসন, তাই না? এখন সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে সিংহাসন। এখন দেখেন এই সিংহাসনের ভিতরে সব দেখেন, সিংহ এই পদটা আছে, আসন এই পদটা আছে, কিন্তু মাঝখান থেকে এই যে চিহ্নিত যে পদটা, এই পদটা নাই। তাহলে এই যে মাঝখান থেকে পদ লোপ পায়, এই জন্য এটা নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কথা কি বুঝছেন? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন আপনাদেরকে আরো শর্টকাট বলি, এখানে এই সমাসে উপমিতর মতো দুটোই বিশেষ্য হয়, মানে এই সমাসেও কি হয়, বিশেষ্য প্লাস বিশেষ্য হয়, কিন্তু কথা আছে। বিশেষ্য প্লাস বিশেষ্য হয়, কিন্তু কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য হলেও এই যে সমাসটা আছে এখানে কোন রকম কোনো তুলনা বুঝায় না। যেমন খেয়াল করে দেখেন, উপমিতর কথাই যদি বলি, ধরেন আমি বললাম যে অধর পল্লব, এখন এখানে দেখেন ঠোঁটকে কিন্তু পাতার সাথে তুলনা করা হচ্ছে, তাই না? এখানে বুঝাচ্ছে ঠোঁট পাতার মতো। আমি যদি বলি যে চাঁদ মুখ, তাহলে খেয়াল করে দেখেন এখানে বুঝাচ্ছে যে মুখটা কিসের মতো, চাঁদের মতো, মানে মতো বুঝাচ্ছে। অর্থাৎ উপমিততে আপনি যদি খেয়াল করে দেখেন সব সময় মতো বুঝাবে, কিন্তু এখানে নাউন প্লাস নাউন হলেও কখনো মতো বুঝাবে না। যেমন খেয়াল করে দেখেন এই যে সিংহাসন, এখন সিংহাসন, এখানে আপনি যদি খেয়াল করে দেখেন সিংহের মতো আসন কখনো হয় না। দেখেন সিংহ এটা কিন্তু বিশেষ্য, আসন এটাও বিশেষ্য, কিন্তু কোনো কম্পেয়ার বুঝাচ্ছে না। এটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চলেন আমরা অনেক উদাহরণ দিই, তাহলে ভালো করে বুঝবেন। যেমন দেখেন চাল কুমড়া, চাল বিশেষ্য, কুমড়া বিশেষ্য, কিন্তু চাল কুমড়ার মতো বুঝাচ্ছে না, কম্পেয়ার করে। চালের সাথে কুমড়ার কখনো কম্পেয়ার হয় না, তাই না? এরপর আসেন আমি যদি বলি যে শিক্ষামন্ত্রী, তাই না? এখন দেখেন শিক্ষামন্ত্রী, শিক্ষা বিশেষ্য, মন্ত্রীও বিশেষ্য, দুটাই বিশেষ্য, কিন্তু কোনো কম্পেয়ার বুঝাচ্ছে না। আচ্ছা এরপর খেয়াল করে দেখেন, যদি বলি মানি ব্যাগ, তাহলে মানি ব্যাগ, মানিও বিশেষ্য, ব্যাগও বিশেষ্য, কিন্তু কোনো কম্পেয়ার বুঝাচ্ছে না। কি বুঝাচ্ছে না? কম্পেয়ার বুঝাচ্ছে না। যদি বলি যে হাত পাখা, হ্যাঁ, কম্পেয়ার বুঝাচ্ছে না। যদি বলি যে হাত ঘড়ি, কম্পেয়ার বুঝাচ্ছে না, দুটোই বিশেষ্য। যদি বলি যে ঝালমুড়ি, কম্পেয়ার বুঝাচ্ছে না, দুটোই বিশেষ্য। এখন আপনি ব্যাস বাক্য করেন, দেখবেন যে মাঝখান থেকে পদ লোপ পাবে। যেমন এটার ব্যাস বাক্য, সিংহ চিহ্নিত আসন, চাল কুমড়া, চালের জন্মানো কুমড়া, এই যে দেখেন জন্মানো, এই পদটা বাদ পড়ছে, চালের জন্মানো কুমড়া। দেখেন চালও আছে কুমড়াও আছে, খালি ওই যে মাঝখান থেকে চালের জন্মানো কুমড়া। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, এই যে পদটা বাদ পড়ছে। মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ, এই যে দেখেন মাঝখানে পদটা বাদ পড়ছে। হাত ঘড়ি, হাতে পরার ঘড়ি। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। এরপর কি হাত পাখা, হাতে চালিত পাখা, এই যে চালিত পদটা বাদ পাচ্ছে। এবার বলেন বুঝছেন কিনা? পদ লোপ পেল কই? মিজানুর রহমান, আপনি প্রথম থেকে ক্লাসটা করিয়ে, মানে আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে যে মানে প্রশ্ন করা খারাপ না, কিন্তু আপনার প্রশ্নটা একেবারে মানে একদম মানে 6-7 এর বাচ্চাদের মতো এই টাইপের প্রশ্ন। আরো বেশি পড়াশোনা করবেন, আরো একদম ক্লাসের শুরু থেকে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ,
পদ কই লোপ পাচ্ছে এটা তো বললামই, যে যেখানে এই যে বিশেষ এই পদটা সমস্ত পদ থেকে, হোপফুলি আপনি ক্লাসটা প্রথম থেকে করেন নাই, আর করলেও আপনি আরেকবার ভালো করে বুঝিয়েন। আপনার প্রশ্ন একদমই বাচ্চাদের মতো। স্মৃতিসৌধটা বুঝিয়ে দেন। স্মৃতি বিশেষ্য, সৌধ বিশেষ্য। স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে পদটা এটা লোপ পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো বুঝছেন কিনা? তাহলে উপমিত আর মধ্যপদলোপী কর্মধারী সমাসের মধ্যে কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ, একাদশ, একের এক অধিক 10, এই যে মাঝখান থেকে অধিক পদটা লোপ পাচ্ছে, অধিক পদটা এটা লোপ পাচ্ছে। বুঝছেন? ক্লিয়ার? সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, তাহলে একটু সামনে আগানো যায়। যদি বলেন ক্লিয়ার তাহলে একটু সামনে আগানো যায়। এটা সলভ করেন। বলেন এটা সলভ করেন। স্মৃতিসৌধ তো বুঝতে পারতেছেন, স্মৃতিসৌধ এই যে খেয়াল করে দেখেন, স্মৃতিসৌধ এটা কি বলেন? এটা হচ্ছে স্মৃতি রক্ষার্থে, রক্ষার্থে সৌধ, তাই না? স্মৃতি রক্ষার্থে সৌধ। তাহলে এই যে মাঝখান থেকে যে রক্ষার্থে পদটা লোপ পাচ্ছে, তার মানে এটা কি? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আসেন বাণিজ্য বিদ্যা, এটা কি হবে? এখন বুঝতে পারতেছেন, দেখেন বাণিজ্য এটা নাউন, বিদ্যা এটাও নাউন। এখন বাণিজ্য বিদ্যার মতো, মানে বাণিজ্য আর বিদ্যা কম্পেয়ার হয় না, তার মানে এটা হবে কি? বাণিজ্য বিষয়ক বিদ্যা। শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী, ধর্মমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রী। বুঝছেন? তাহলে এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে কর্মধারী সমাস, মানে মধ্যপদলোপী কর্মধারী সমাস। বুঝছেন? এটা কি? মধ্যপদলোপী কর্মধারী সমাস। আচ্ছা এটা দেখেন সংবাদপত্র, তো এটা তো পারবেন। এটা কি? সংবাদপত্র, সংবাদ বিষয়ক পত্র, সংবাদপত্র সংবাদ বিষয়ক পত্র। এরকম অনেক সমাস আছে। যেমন খেয়াল করে দেখেন, আমার পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, তাহলে এটা কোন সমাস? বুঝতে পারতেন? পদার্থ বিষয়ক বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান, রসায়ন বিষয়ক বিজ্ঞান। জীববিজ্ঞান, জীব বিষয়ক বিজ্ঞান। খুব সিম্পল না? তার মানে এই টাইপের আপনি বুঝতে পারতেন যে আপনি এটার ব্যাসবাক্য করতে গেলে আপনাকে মাঝখানে একটা পদ আনতে হবে এবং সেই পদটা লোপ পাবে। এটা হচ্ছে কর্মধারী সমাসের উদাহরণ, মধ্যপদলোপী কর্মধারী সমাসের উদাহরণ। আরো আছে, যেমন খেয়াল করে দেখেন, যেমন দেখেন ঘর জামাই, ঘর জামাই। এখন দেখেন ঘর এটাও বিশেষ, জামাই এটাও বিশেষ, তাহলে এটার বেশবাক্য কি হবে? ঘরে আশ্রিত জামাই। এই যে আশ্রিত পদটা বাদ পেয়েছে। পলান্ন, পল মানে কি? মাংস। পল মানে কি? মাংস। তার মানে কি? পল মিশ্রিত অন্ন, পলান্ন। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। বুঝছেন? তাহলে কি ব্যাসবাক্য করলে ব্যাসবাক্য কি হবে? পদ লোপ পাবে। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, সবগুলোর মাঝে পদ লোপ পায়। স্যার অন্যগুলোতেও তো মাঝের পদ লোপ পায়। ভালো কথা বলছেন ভাইরে, একদম একজ্যাক্ট মাঝ থেকে লোপ পায় না। যেমন আপনি ওই যে উপমান উপমিত, এগুলোতে ন্যায় লোপ পায়, কিন্তু ন্যায় মানে মধ্যপদলোপী কর্মধারী সমাস হচ্ছে একদম দুইটা পদের মাঝখানে ঠিক এই পদটা লোপ পাবে, একদম মাঝখানে পদটা। যেমন ঘর জামাই, ঘর, ঘর আশ্রিত জামাই, আশ্রিত পদটা লোপ পাইছে। বুঝছেন? শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী, মাঝখানে পদটা লোপ পায়। মানে তিনটা পদ, মধ্যপদলোপী কর্মধারী, এই পূর্ব পদ ঠিক আছে, পরপর ঠিক আছে, এই মাঝখানের পদটা এটা লোপ পায়। বুঝছেন? স্ট্রাকচারটা হোপফুলি ধরতে পারছেন? জি, মধ্যপদলোপী কর্মধারী সমাস হবে। আচ্ছা এবার বলেন আপনারা বুঝছেন কিনা মধ্যপদলোপী কর্মধারী সমাসটা কি? ক্লিয়ার? বলেন। অনেক একদম ডিটেলস আলোচনা করতেছি, সময় লাগুক, বাট দরকার হলো 2-3 ক্লাসের জায়গায় 4টা ক্লাস 5টা ক্লাস লাগুক, বাট তবু যাতে আর যাতে এগুলো মানে আর যাতে সময় যাতে মানে আর যাতে কারো কাছে যাতে যাওয়া যাতে না লাগে। হ্যাঁ, ওকে। এবার আসেন রূপক কর্মধারী সমাস। এখন রূপক কর্মধারী সমাসটা কি? এই যে সমাসটা আছে, এই সমাসটাতে মাঝের পদ লোপ, মানে ঠিক আছে, উপমান উপমেয় সেটা বোঝা লাগবে না, সেটা এই এগুলো বুঝেন। উপমান উপমেয় এগুলো তো বই লেখা থাকে, উপমান উপমেয় এই সংজ্ঞা দিয়ে আপনি পড়াবেন। আমি কিন্তু আপনাকে উপমান কর্মধারী সমাসের সংজ্ঞা পড়াই নাই, বেসিকটা বোঝাচ্ছি, চেনার কৌশলটা বোঝাচ্ছি। উপমান কর্মধারী সমাস কাকে বলে এটা আপনার পরীক্ষাতে জীবনেও আসবে না।
তো যেটা আসবেই না, যেটা আসার সম্ভাবনা 0%, সেটা নিয়ে আমি কেন কথা বলবো? এবার আসেন রূপক কর্মধারয় সমাস। খুব সিম্পল। এই সমাসে প্রথম পদ এটা অদৃশ্যমান হয় এবং পরের পদ এটা দৃশ্যমান হয়। খুবই সিম্পল। চলুন কিছু উদাহরণ দিই, তাহলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন মন মাঝি, মন অদৃশ্যমান, মাঝি দৃশ্যমান, তাই না? বিদ্যাসাগর, বিদ্যা অদৃশ্যমান, বিদ্যা দেখেন দেখেন না, সাগর এটা দেখেন। বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি দুঃখ, দুঃখ দেখা যায় না, এটা অদৃশ্যমান। সিন্ধু মানে সাগর, সাগর দেখা যায়। এরপর দেখেন জ্ঞান বৃক্ষ, জ্ঞান দেখা যায় না, বৃক্ষ দেখা যায়, অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। ভব নদী, ভব মানে কি সংসার, সংসার দেখা যায় না, সংসার দেখেন না। ভব সংসার, নদী দেখা যায়, ভব কখনো দেখা যায় না। এরপর খেয়াল করে দেখেন জ্ঞান প্রদীপ, জ্ঞান কখনো দেখা যায় না, প্রদীপ দেখা যায়। প্রদীপ মানে কি বাতি, বাতি দেখা যায়। এটা উপমিত কর্মধারয় সমাস, সরি রূপক কর্মধারয় সমাস। এখন ব্যাস বাক্য করলে মাঝখানে রূপ আসবে। যেমন মন মাঝি, ব্যাস বাক্য হচ্ছে কি মন রূপ মাঝি, খুবই সিম্পল। মন মাঝি, মন রূপ মাঝি। বিদ্যাসাগর, বিদ্যা রূপ সাগর, বিদ্যা রূপ সাগর, এটা হচ্ছে কৌশল। হ্যাঁ, বুঝছেন? জীবন তরি, জীবন দেখা যায় না, তরি মানে নৌকা দেখা যায়, জীবন রূপ তরি। এটা এটা শেষ হলে আর একটা সমাস পড়াবো, তারপর শেষ। এটা শেষ হলে এমনিতে শেষ করে দিব। বুঝছেন? বুঝছেন? বলেন তো রূপক কর্মধারয় সমাসটাকে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন প্লিজ। রূপক কর্মধারয় সমাসটা কি বুঝাইতে পারছি? বলেন তো প্লিজ এভরিওয়ান। একটু আর আমাকে আর 5-6টা মিনিট সময় দেন, আমি আর একটা সমাস পড়াই, দেন শেষ করে দিচ্ছি। মাঝখান থেকে শেষ করে দিলে আপনারা তো বুঝবেন না। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে আপনাদের জন্য, অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। একটা মিনিট জাস্ট। আরেকটা আছে খুবই সিম্পল, সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস খুব সিম্পল। এটার ব্যাস বাক্য যখন করবেন তখন মাঝখানে যে আনা লাগে, হ্যাঁ, এরপর হচ্ছে হয় হ্যাঁ যা আনা লাগে, না হলে তা আনা লাগে, না হলে যিনি তিনি আনা লাগে, যিনি তিনি ইত্যাদি। এই স্ট্রাকচারটা এটা ফলো করে আর কি। ব্যাস বাক্য খুবই সিম্পল। যেমন খেয়াল করে দেখেন, যেমন জজ সাহেব, এটার ব্যাস বাক্য করেন, তাহলে এটার ব্যাস বাক্য করলে আপনি দেখবেন যে যিনি জজ তিনি সাহেব, এটা ছাড়া এটার ব্যাস বাক্য করার কোনো উপায় নাই। যিনি জজ তিনি সাহেব, শেষ, সাধারণ কর্মধারয় সমাস। এরপর খেয়াল করে দেখেন কালো বাজার। এখন বলেন কালো বাজার ব্যাস বাক্য, এখান থেকে বলেন কোনটা আনবেন? এখন কি বলবেন? যা কালো তাই বাজার, এটা কি হয়? যিনি কালো তিনি বাজার, এটা কি হয়? না, এখন বলবেন যে কালো যে বাজার। বলেন কি কি বলবেন? কালো যে বাজার, তাই না? আচ্ছা, এইবার আসেন চালাক চতুর, এটার ব্যাস বাক্য করেন। চালাক চতুর, এখন বুঝতে পারতেছেন যে এখান থেকে কোনটা আনবেন? বলেন যিনি চালাক তিনি চতুর, সেটাও হয়, ভুল হবে না, কিন্তু আরো সুন্দর হয় যে চালাক সেই চতুর, তাই না? যেই চালাক সেই চতুর, হয়ে গেল। ম্যাম সাহেব, যিনি ম্যাম তিনি সাহেব, সহজ জিনিস। কথা কি বুঝেন নাই? আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। সহজ সরল, যে সহজ সেই সরল। চালাক চতুর, যে চালাক সেই চতুর। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, সহজ। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? খুব সহজ। এই যে ভেরি গুড, বুঝছেন আপনারা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পারছেন। আচ্ছা, তো যদি বুঝেন তাহলে এইবার এটা বলেন, এটা কি হবে? এখন এটা আগে তো ব্যাস বাক্য করার জন্য চেষ্টা করেন। মহানবী, এখন এটা ব্যাস বাক্য করেন। এটা তো বুঝতে পারতেন যে মাঝখানে যে আসবে, তাই না? তার মানে এটা কি হবে বলেন? বা যিনি তিনি আসবে, যেটাই আনেন, তারপর বুঝতে পারতেছেন এটা কি সাধারণ কর্মধারয় সমাস বা কর্মধারয় সমাস, তাই না? আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন এই যে কা পুরুষ, কা মানে কি ভিতু, কা যে পুরুষ, ভিতু যে পুরুষ, তাই না? তার মানে এটা কি কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, সেটা কর্মধারয় সমাস, বুঝছেন? আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন এই যে মিঠে করা, তো বুঝতে পারতেছেন মিঠে করা এটা সাধারণ কর্মধারয় সমাস। মানে এগুলো বলার অপেক্ষায় রাখেন, আপনি দেখলেই আপনি দেখবেন যে সেগুলো পারবেন, তাই না? আচ্ছা, বুঝছেন না বুঝেন নাই?
ঠিক আছে, আর তো নাই, সবগুলো তো মোটামুটি সলভ করেছি। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু বলেন তো। ব্যাসবাক্য না দেখে কি চেনা যাবে? চিনবেন, যেমন ভাই কালো বাজার, এটা ব্যাসবাক্য আপনি কি করবেন? কালোর ন্যায় বাজার হয় না, কালো ও বাজার হয়, এটা তো করতে গেলে কালো যে বাজার, তো যে একটু দেখবেন যে আপনি একটু দেখলেই পড়বেন। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দেন, এন্ড আপনারা অবশ্যই নেক্সট ক্লাসগুলো অবশ্যই করবেন। এন্ড অনেক জিনিস হয়তো বা বুঝবেন না, অনেক কিছু থাকবে যেটা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, বাট তবুও আপনি ক্লাস মিস করবেন না। আমি বিশ্বাস করি যে আজকের ক্লাসে আপনারা বুঝতে পারছেন, এন্ড আপনার কাছে একদম ক্লাসে সবকিছু প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে এরকম না, বাট অনেক জিনিস আছে যেটা আপনি ক্লাসের পরে আমি একবার দেখা দিলে আপনি পড়লে তখন হচ্ছে পেরে যাবেন। হ্যাঁ, দ্বিগু সমাস কখন 3 হচ্ছে, এটা সব অলওয়েজ মোটামুটি সবসময় 3 থাকলে 3 হয়ে যায়, নব থাকলে 9 হয়ে যায়, মানে সংখ্যায় চলে আসে আর কি সাধারণত। বাট আপনি যদি নবরত্ন 9 রত্ন সমাহার এটা দিলেও হবে, নবরত্ন সমাহার এটা দিলেও ভুল হবে না, এটা কোনো বিষয় না, বুঝছেন? 8 + 10, ঠিক আছে। ওকে, আর নোট করবেন, নোটগুলো আমাদের ওই যে তানভীরস বাংলা কুটির গ্রুপে দিয়ে দিবেন। আপনাদেরকে বারবার এটা বলি, এটা একটু কাজটা করবেন। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালো বাজার, বাজার কি কখনো কালো হয়? তো এখানে ন্যায় আসবে কিভাবে? কালোর সাথে কি বাজারের কম্পেয়ার হয়? হয় না তো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।